গত সপ্তাহে দাইজন শহরের একটা ল্যাবে আমার এক বন্ধুর সাথে দেখা হলো। সে একজন সিনিয়র নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার, বয়স প্রায় 60-এর কাছাকাছি। আচ্ছা। তার ল্যাব কোটের পকেটে সবসময় একটা কলম আর মাথায় একটা অদ্ভুত জেদ। সেদিন তার চোখে মুখে ছিল এক অবিশ্বাস্য তৃপ্তির আভা। মানে গত ৩০ বছর ধরে সে একটা স্বপ্নের পেছনে ছুটছে, সম্পূর্ণ দক্ষিণ কোরিয়া প্রযুক্তিতে তৈরি প্রথম পারমাণবিক সাবমেরিন, কে সাবমেরিন। এটা তো দক্ষিণ কোরিয়ার জন্য একটা বিশাল ব্যাপার। একদম। সে আমাকে তার ডিজাইনগুলো দেখাচ্ছিল, বলছিল কিভাবে তারা একসময় সস্তা কাপড় বানাতো আর এখন জাহাজ নির্মাণে বিশ্বকে শাসন করছে। তার কাছে এই সাবমেরিনটা ছিল দক্ষিণ কোরিয়ার পূর্ণ সার্বভৌমত্বের শেষ ধাপ। কিন্তু আপনার গলার স্বরে মনে হচ্ছে গল্পে কোনো মোড় আছে। টিভিতে এলো, আমি দেখলাম তার হাসি খুশি মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। শ্যাম্পেনের গ্লাস হাতে সে ফিসফিস করে বলল, আমরা জাহাজটা বানিয়েছি, ডিজাইনটা আমাদের, ঝালাই থেকে ইঞ্জিন সবই কোরিয়ান, কিন্তু এই দানবটাকে বাঁচিয়ে রাখার জন্য যে রক্ত দরকার সেটার চাবিকাঠি তো আমাদের হাতে নেই। এই হতাশাটাই তো আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। হ্যাঁ, এটা অনেকটা এমন যে আপনি দুনিয়ার দ্রুততম ফেরারি বানালেন, কিন্তু তার বিশেষ জ্বালানির একমাত্র পাম্পের মালিক অন্য কেউ। সে চাইলে যে কোনো সময় পাম্প বন্ধ করে দিতে পারে। আর আপনার কোটি ডলারের মেশিনটা তখন শুধু এক টুকরো লোহা। ঠিক। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আমেরিকা তার মিত্রকে এক অনন্য উপহার দিচ্ছে, কিন্তু গভীরে তাকালে দেখা যায় এখানে বন্ধুত্বের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে এক সূক্ষ্ম ভূ-রাজনৈতিক দাবার চাল। যেটাকে আপনি স্বর্ণালী হাতকড়া বলছেন। তো শক্তিমত্তা থাকার পরেও এক স্থায়ী পরাধীনতার চুক্তিতে সই করল। এই পুরো সমীকরণটা কি সত্যিই একটা অংশীদারিত্ব, নাকি সমুদ্রের নিচে আধিপত্য ধরে রাখার এক মরিয়া কৌশল? ওই ইঞ্জিনিয়ারের হতাশাটা কিন্তু একদম ঠিক জায়গায়, কারণ এই চুক্তিটা ৭০ বছরের পুরনো মার্কিন পররাষ্ট্রনীতিকে পুরোপুরি পাল্টে দিচ্ছে। এতদিন আমেরিকা ছিল বিশ্বের অস্ত্রের ফ্যাব্রিকা বা কারখানা, আর দক্ষিণ কোরিয়ার মতো মিত্ররা ছিল ক্রেতা। হ্যাঁ, কিন্তু এখন মনে হচ্ছে সেই কারখানার চুল্লিটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছে। আমরা তো প্রায়ই শুনি মার্কিন নেভির শিপইয়ার্ডগুলো নিয়ে, তাদের বিখ্যাত শিপইয়ার্ড যেমন ইলেকট্রিক বোট বা নিউপোর্ট নিউজ, তাদের সাবমারিন ডেলিভারি করতে ২ থেকে ৩ বছর পর্যন্ত দেরি করছে। এটা একটা বিরাট সংকট। এটা শুধু সংকট নয়, এটা একটা কাঠামোগত দুর্বলতা। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার হানওয়া ওশান বা এইচডি হুন্ডাইয়ের মতো কোম্পানিগুলো দেখুন, অবিশ্বাস্য গতিতে কাজ করে তারা। ঠিক, তারা বিশ্বের সবচেয়ে জটিল যুদ্ধজাহাজ নিখুঁতভাবে তৈরি করছে, যা মার্কিন শিল্পভিত্তিকে একরকম লজ্জায় ফেলে দেয়। এর সবচেয়ে বড় উদাহরণ তো বোধহয় ফিলাডেলফিয়া শিপইয়ার্ডের ঘটনাটা, তাই না? একদম, ওটা তো শুধু একটা সাধারণ বাণিজ্যিক চুক্তি নয়। না, ওটা একটা প্রতীকী ঘটনা। বিলকুল। ফিলাডেলফিয়া একসময় মার্কিন নৌশক্তির কেন্দ্র ছিল। সেই শিপইয়ার্ড বছরের পর বছর ধরে প্রায় মৃত অবস্থায় পড়েছিল। এখন দক্ষিণ কোরিয়ার হানোয়া এসে শুধু অর্থই ঢালছে না, তারা তাদের অত্যাধুনিক রোবোটিক টেকনোলজি, প্রজেকশন ম্যানেজমেন্ট কৌশল সব কিছু নিয়ে আসছে। একটা মৃত মার্কিন শিল্পকেন্দ্রকে কোরিয়ান দক্ষতা দিয়ে বাঁচিয়ে তোলা হচ্ছে, যা ওয়াশিংটনের জন্য একদিকে যেমন স্বস্তির, অন্যদিকে অস্বস্তিরও কারণ। তারা দেখছে যে প্রযুক্তির নকশা তাদের হাতে থাকলেও সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এখন মিত্রদের উপর নির্ভর করতে হচ্ছে। তাহলে তো এটা দুই পক্ষের জন্যই ভালো মনে হচ্ছে। আমেরিকা তার শিল্পকে বাঁচানোর সুযোগ পাচ্ছে, আর দক্ষিণ কোরিয়া তাদের স্বপ্নের পারমাণবিক সাবমারিন। এখানে সমস্যাটা কোথায়? আমার সেই বন্ধুর হতাশার কারণটা কি ছিল? সমস্যাটা লুকিয়ে আছে চুক্তির সবচেয়ে কম আলোচিত অংশে, জ্বালানিতে। আর সেই জ্বালানির নাম হল HLU, হাই অ্যাসের লো এনরিচড ইউরেনিয়াম। হ্যাঁ, এই জ্বালানির শর্তগুলোই একটি আপাত অংশীদারিত্বকে এক সূক্ষ্ম নিয়ন্ত্রণের খেলায় পরিণত করে। HLU, এই শব্দটা আমরা বারবার শুনছি। এটা সাধারণ পারমাণবিক জ্বালানি থেকে ঠিক কতটা আলাদা? দেখুন, সাধারণ বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ৩ থেকে ৫% সমৃদ্ধ হয়, আর বোমার জন্য লাগে ৯০%র বেশি। HLU হল এই দুয়ের মাঝামাঝি, ৫ থেকে ২০% পর্যন্ত সমৃদ্ধ। আচ্ছা। এর বিশেষত্ব হল এটা আকারে অনেক ছোট, কিন্তু অনেক বেশি শক্তি উৎপাদন করতে পারে। একটা সাবমারিনের রিয়্যাক্টর তো ছোট হতে হয়। HLUর মতো ঘন জ্বালানি ব্যবহার করলে সেই ছোট রিয়্যাক্টর থেকে প্রচণ্ড শক্তি পাওয়া যায়, যার ফলে একটা সাবমেরিন ৩০ বছরেরও বেশি সময় ধরে জ্বালানি পরিবর্তন না করেই চলতে পারে। ঠিক একবার জ্বালানি ভরলে আর রিফিউলিংয়ের জন্য বন্দরে ফেরার দরকার নেই।
এটা একটা বিশাল কৌশলগত সুবিধা। কিন্তু আমার প্রশ্ন হল, আমেরিকা যদি এই প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে এতই চিন্তিত, তাহলে তাদের নিজেদের সাপ্লাই চেইন এত দুর্বল কেন? এখানেই ভূরাজনীতির আসল খেলাটা শুরু হয়। ঠান্ডা যুদ্ধের পর আমেরিকা তার অভ্যন্তরীণ ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ ক্ষমতাকে প্রায় অবহেলা করেছে। ওই মেগাটনস টু মেগাওয়াটস প্রোগ্রামের কারণে? একদম। তারা সাবেক সোভিয়েত ইউনিয়নে পারমাণবিক অস্ত্র থেকে পাওয়া ইউরেনিয়াম সস্তায় কিনে নিজেদের বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করত। শান্তির উদ্যোগ হিসেবে দারুণ ছিল, কিন্তু এর ফলে মার্কিন পারমাণবিক জ্বালানি শিল্প ধীরে ধীরে অকেজো হয়ে পড়ে। মানে স্বল্পমেয়াদী লাভের জন্য দীর্ঘমেয়াদী কৌশলগত ঝুঁকি তৈরি হল। এর ফল এখন কি দাঁড়িয়েছে? ফলটা খুবই উদ্বেগজনক। বর্তমানে রাশিয়ার রাষ্ট্রীয় কোম্পানি টেনেক্স বিশ্বের প্রায় ৪৫% ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ ক্ষমতা নিয়ন্ত্রণ করে। ৪৫%? হ্যাঁ, আর যখন বিশেষভাবে HLUর কথা আসে, তখন তাদের আধিপত্য প্রায় একচেটিয়া। মানে আমেরিকার নৌবাহিনীর ভবিষ্যৎ এমন একটা দেশের উপর নির্ভরশীল, যাকে তারা প্রধান কৌশলগত প্রতিপক্ষ হিসাবে দেখে। এটা তো একটা অবিশ্বাস্য রকমের জাতীয় নিরাপত্তা ঝুঁকি। এই পরিস্থিতি নিশ্চয়ই ওয়াশিংটনে তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে। অবশ্যই। তারা মরিয়া হয়ে চেষ্টা করছে এর থেকে বেরোনোর। ব্রিটেন, ফ্রান্স, জাপান ও ক্যানাডাকে নিয়ে সাপ্পোরো 5 নামে একটা জোটও করেছে। এদের লক্ষ্য হল রাশিয়াবিহীন একটি HLU সাপ্লাই চেইন তৈরি করা। হ্যাঁ, কিন্তু সমস্যা হলো নতুন করে প্ল্যান্ট তৈরি করা অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ, আর এই বিপুল বিনিয়োগকে লাভজনক করতে তাদের একজন নিশ্চিত দীর্ঘমেয়াদী ক্রেতা দরকার। আর ঠিক এখানেই দক্ষিণ কোরিয়া ছবির মধ্যে আসছে, তাদের পারমাণবিক সাবমারিনের স্বপ্ন নিয়ে। একদম ঠিক। দক্ষিণ কোরিয়ার কয়েক দশকের আকাঙ্ক্ষা আমেরিকার জন্য একটা নিখুঁত সুযোগ তৈরি করে দিয়েছে। সিউল যখন এই জ্বালানি চুক্তি সই করে, তখন তারা শুধু একটি সাবমেরিন কিনছে না, তারা আসলে আমেরিকার পুরো পারমাণবিক জ্বালানি শিল্পের পুনরুত্থানের খরচ বহন করার গ্যারান্টি দিচ্ছে। ঠিক তাই। তারা হয়ে উঠছে সেই নিশ্চিত ক্রেতা। কিন্তু এটা তো শুধু একটা অর্থনৈতিক নির্ভরতা। দক্ষিণ কোরিয়া তো চাইলে অন্য কোথাও থেকে বা ভবিষ্যতে নিজেরা তৈরি করার চেষ্টা করতে পারে। এখানেই আসল ফাঁদটা। এটা শুধু অর্থনৈতিক নয়, এটা একটা আইনি নির্ভরতা। ওই মার্কিন কোরিয়া 1-2-3 এগ্রিমেন্টের কথা বলছেন? হ্যাঁ, ওই চুক্তি অনুযায়ী দক্ষিণ কোরিয়া আইনত নিজস্ব ইউরেনিয়াম সমৃদ্ধ করতে বা ব্যবহৃত জ্বালানি পুনঃপ্রক্রিয়াকরণ করতে পারে না। ফলে এটি একটি স্থায়ী এবং আইনত বাধ্যবাধকতা নির্ভরতা তৈরি করে। মানে আমেরিকা যেন বলছে, আমরা তোমাকে খেলনাটা দেব, কিন্তু ব্যাটারি আমাদের কাছেই থাকবে। খুব সুন্দর বলেছেন। ব্যাপারটা ঠিক তাই। তার মানে মার্কিন হেলু ছড়া এই সাবমেরিনগুলো এক একটা মৃত ইস্পাতের টিউব। এই বিষয়টা বেইজিং বা পিয়ংইয়াং কিভাবে দেখবে? তারা এটাকে কোনোভাবেই দক্ষিণ কোরিয়ার সার্বভৌম সাবমেরিন হিসেবে দেখবে না। তারা এটাকে কোরিয়ার পতাকা লাদালু একটা মার্কিন সামরিক সম্পদ হিসাবে দেখবে। একদম। তারা ভাববে এই সাবমেরিন সিওলের নির্দেশে নয়, ওয়াশিংটনের কৌশলগত প্রয়োজনে চলবে। আর এটা চীনের তথাকথিত ঘিরে ফেলার তত্ত্বকে আরও শক্তিশালী করবে। এর একটা অতীত উদাহরণ তো আমাদের সামনেই আছে। 2017 সালে থ্যাড মিসাইল সিস্টেম নিয়ে যাওয়া হয়েছিল। ঠিক। তখন চীন এক প্রকার অনানুষ্ঠানিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছিল। লটটেকে চীন থেকে ব্যবসা গোটাতে হয়েছিল, পর্যটন শিল্পে ধস নেমেছিল। প্রায় $10 বিলিয়ন ক্ষতি হয়েছিল দক্ষিণ কোরিয়ার। হ্যাঁ, আর থ্যাড ছিল একটা আত্মরক্ষামূলক ব্যবস্থা। পারমাণবিক সাবমেরিন তো একটা আক্রমণাত্মক প্ল্যাটফর্ম, তাই এর প্রতিক্রিয়া আরও অনেক বেশি তীব্র হওয়ার ঝুঁকি আছে। আর সামরিক বিশ্লেষকরা তো বলছেন, এই সাবমেরিনের আসল লক্ষ্য শুধু উত্তর কোরিয়াকে সামলানো নয়। অবশ্যই নয়। এর আসল উপযোগিতা হল দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান প্রণালীর মতো দূরবর্তী অঞ্চলে শক্তি প্রদর্শন করা। এই অঞ্চলগুলো আমেরিকার ইন্ডো প্যাসিফিক কৌশলের কেন্দ্রবিন্দু, যা সরাসরি চীনের জাতীয় স্বার্থের সাথে জড়িত। একদম। ফলে দক্ষিণ কোরিয়া এই চুক্তির মাধ্যমে অনিচ্ছাকৃতভাবে দুই বৃহৎ শক্তির সংঘাতের একেবারে কেন্দ্রে চলে আসছে। এই বিপুল ছুটি নেওয়ার পেছনে দক্ষিণ কোরিয়ার নিজস্ব যুক্তি নিশ্চয়ই আছে, কিন্তু দেশের ভেতরেও তো এর সমালোচনা হচ্ছে, তাই না? হ্যাঁ, তীব্র বিতর্ক রয়েছে। সমালোচকরা বলছেন যে একটা পারমাণবিক সাবমেরিনের পরিবর্তে সেই অর্থ দিয়ে হাজার হাজার সস্তা স্মার্ট ড্রোনের একটি মশা বাহিনী বা মস্কিটো ফ্লিট তৈরি করা যেত, যা উত্তর কোরিয়ার পুরনো সাবমেরিনগুলোকে খুঁজে বের করার জন্য হয়তো বেশি কার্যকর হতো। সম্ভবত এটাকে সুযোগের অপচয় বা অপরচুনিটি কস্টের একটা বড় উদাহরণও বলা হচ্ছে। সুযোগের অপচয় বলতে ঠিক কী বোঝানো হচ্ছে অর্থনৈতিক দিক থেকে?
অর্থনৈতিক এবং প্রযুক্তিগত দুটোই। দেখুন, দক্ষিণ কোরিয়ার সেরা প্রকৌশলীরা এখন বাণিজ্যিক জাহাজ নির্মাণ শিল্পে কাজ করছেন। এলএনজি ট্যাঙ্কার তৈরিতে তারা বিশ্বসেরা। এটা তাদের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। এখন দেশের সেরা মস্তিষ্কগুলোকে যদি এই লাভজনক শিল্প থেকে সরিয়ে একটি বিশেষ সামরিক প্রকল্পে নিয়োগ করা হয়, যেখানে প্রযুক্তির মূল অংশটাই বিদেশি, তাহলে তা দেশের অর্থনীতির মূল শক্তিকেই দুর্বল করে যেতে পারে। আর আমার সেই বন্ধুর হতাশার আরেকটি কারণ ছিল বোধহয় ব্ল্যাক বক্স সমস্যা। হ্যাঁ, এটা হলো সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক আঘাত। সাবমেরিনের পারমাণবিক রিয়্যাক্টর প্রযুক্তি হবে মার্কিন। এর মানে হলো দক্ষিণ কোরিয়া তার সবচেয়ে উন্নত অস্ত্রের হৃৎপিণ্ড কখনো খুলতে, মেরামত করতে বা সম্পূর্ণরূপে বুঝতে পারবে না। কোনো সমস্যা হলে মার্কিন বিশেষজ্ঞদের ডাকতে হবে। ঠিক, এটা তাদের জাজু গুগবিং বা আত্মনির্ভরশীল প্রতিরক্ষা নীতির সম্পূর্ণ পরিপন্থী। যে সার্বভৌমত্বের প্রতীক হিসেবে এই সাবমেরিন তৈরি হচ্ছে, সেই সার্বভৌমত্বই এখানে প্রশ্নবিদ্ধ। এত সব ঝুঁকি, এত আপোষ এবং পরাধীনতার শর্ত থাকার পরেও সিউল কেন এই চুক্তির জন্য এতটা মরিয়া? নিশ্চয়ই এর পক্ষেও শক্তিশালী কিছু যুক্তি আছে। অবশ্যই আছে, এবং সেগুলো বেশ জোরালো। প্রথম এবং প্রধান যুক্তি হল উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ। তাদের সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক মিসাইল বা SLBM এর কারণে। হ্যাঁ, পানির নিচ থেকে লুকিয়ে পারমাণবিক হামলা চালানোর হুমকির চূড়ান্ত জবাব হল একটি পারমাণবিক সাবমেরিন, যা দিনের পর দিন পানির নিচে লুকিয়ে থেকে শত্রু সাবমেরিনকে ট্র্যাক করতে পারে। ডিজেল ইলেকট্রিক সাবমেরিনের সেই ক্ষমতা নেই। আর দ্বিতীয় যুক্তিটা সম্ভবত জোটের রাজনীতির সাথে জড়িত, মানে দায়িত্ব ভাগাভাগি করার যে কথা আমেরিকা সবসময় বলে। একদম। মার্কিন নৌবাহিনী বিশ্বজুড়ে অসংখ্য চাপে রয়েছে। দক্ষিণ কোরিয়ার মতো একটি সক্ষম মিত্র যদি নিজেদের অঞ্চলে আরও বেশি দায়িত্ব নেয়, তাহলে সেটা পেন্টাগনের ওপর থেকে বিশাল চাপ কমায়। আর তৃতীয় কারণটা কি? নিশ্চয়ই এর একটা অর্থনৈতিক প্রেক্ষাপটও আছে। আছে, এবং সেটা হয়তো দীর্ঘমেয়াদে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দক্ষিণ কোরিয়া একটি বিশ্ব বাণিজ্য শক্তি। তাদের পুরো অর্থনীতি মালাক্কা প্রণালী এবং ভারত মহাসাগরের মতো সমুদ্রপথের ওপর নির্ভরশীল। এই সাবমেরিন তাদের একটি সত্যিকারের ব্লু ওয়াটার নৌবাহিনী দেবে। হ্যাঁ, যা হাজার হাজার মাইল দূরেও তাদের বাণিজ্যিক স্বার্থ এবং সাপ্লাই চেইন রক্ষা করতে সক্ষম হবে। এটা তাদের একটা বৈশ্বিক সামুদ্রিক শক্তিতে পরিণত হওয়ার আকাঙ্ক্ষার প্রতীক। তাহলে সব মিলিয়ে দাঁড়াচ্ছে দক্ষিণ কোরিয়া তার কয়েক দশকের স্বপ্ন পূরণ করে একটি পারমাণবিক সাবমেরিন অর্জন করছে। এটি তাদের জন্য জাতীয় গর্ব এবং সামরিক শক্তির চূড়ান্ত প্রতীক। কিন্তু এর মূল্য হল আমেরিকার উপর একটি স্থায়ী প্রযুক্তিগত এবং কৌশলগত নির্ভরতা। এই নির্ভরতার চাবিকাঠি হল এমন একটি জ্বালানি যা তারা আইনত তৈরি করতে পারে না। তার মানে এই চুক্তিটি মার্কিন কোরিয়া জোটের প্রকৃতিকে বদলে দিয়েছে। হ্যাঁ, এটি একটি অংশীদারিত্বকে এমন একটি ব্যবস্থায় পরিণত করেছে যেখানে আমেরিকা প্রযুক্তি এবং শক্তির প্রবাহ নিয়ন্ত্রণ করে। তাহলে ২১ শতকের আসল শক্তি হয়তো একটিমাত্র সর্বশ্রেষ্ঠ অস্ত্রে নয়, বরং সেই অস্ত্রের সাপ্লাই চেইন এবং প্রযুক্তি নিয়ন্ত্রণের মধ্যে নিহিত। এই চুক্তিটি সিওল এবং ওয়াশিংটন উভয়কেই সেই বাস্তবতার মুখোমুখি করে দিয়েছে।